আবারও আমাদের বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতেই পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসিতে আছেন মহিমা পলি। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 22 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 4860 পয়েন্টে অবস্থান করছে। এস ইন্ডেক্সটি 7 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে এবং 30 ইন্ডেক্সটি 15 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে 1681 পয়েন্টে। লেনদেন ছাড়িয়েছে এখনো পর্যন্ত প্রায় 737 কোটি টাকার উপর লেনদেন হয়েছে এখনো পর্যন্ত। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে এই মুহূর্তে 162টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এবং 117টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি 119 টাকা দরে লেনদেন হচ্ছে। প্যারামাউন্ট টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে, প্রভাতী ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স, রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বেক্সিমকো, এশিয়া ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ইস্ট লাইন ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্স। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে হাবিল টেক্সটাইলের। এখনও পর্যন্ত প্রতিষ্ঠানটি 13% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে 38 টাকা 40 পয়সা দরে লেনদেন হচ্ছে। শাইনপুকুর সিরামিক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 12.92% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। তৃতীয় অবস্থানে নিউ লাইন কোটিন রয়েছে 11% দর বৃদ্ধি পেয়েছে। বিএএফসি রয়েছে চতুর্থ অবস্থানে। এছাড়া টপ গেইনারের তালিকায় অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রি রয়েছে স্টাইলক্রাফট ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, কাত্তারি টেক্সটাইল এবং পেনিনসুলা চিটাগাং। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে লেনদেন হচ্ছে তাদের মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, ইস্টলাইন ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থানে, ইনটেক অনলাইন রয়েছে তৃতীয় অবস্থানে এবং নিটল ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে। এছাড়া সেক্টর ওয়াইজ দেখা যাচ্ছে এই মুহূর্তে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে। দেখা যাচ্ছে 42টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, অন্যদিকে 3টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া দর হারিয়ে লেনদেন হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টরে 20টি প্রতিষ্ঠান দর হারিয়েছে এবং 15টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে বাকি সবকটি সেক্টরই মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ মাহবুব রহমান, আপনাকে জানিয়ে দেবো চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে কিন্তু এখনও সূচকের উত্থানে লেনদেন চলছে এবং সবগুলো সূচক আমরা দেখতে পাচ্ছি পজিটিভ রয়েছে, যেখানে 22,19,00,000 টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। 114টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন হচ্ছে, 70টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ব্যাংকের শেয়ার উঠে এসেছে এই মুহূর্তে এবং লেনদেন হচ্ছে এই মুহূর্তে 18 টাকা 10 পয়সা দরে, যেখানে 8,10,00,000 টাকার মতো এর মধ্যে লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির। বেক্সিমকো 20 টাকা 90 পয়সা লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এবং পরবর্তীতে টপ ট্রেডের তালিকায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ রয়েছে, কেপিসিএল রয়েছে এবং পঞ্চম অবস্থানে ফেডারেল ইন্স্যুরেন্স রয়েছে। ফেডারেল ইন্স্যুরেন্সের লেনদেন হচ্ছে 27 টাকা 90 পয়সা দরে। টপ গেইনার্সের তালিকায় নিউ লাইন ক্লোথিংস রয়েছে প্রথমেই এবং লেনদেন হচ্ছে 15 টাকা 10 পয়সা দরে। 13.53% দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন 15 টাকা 70 পয়সা লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে টপ গেইনার্সের তালিকায়। এবং টপ গেইনার্সের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে, সাপোর্ট রয়েছে, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক রয়েছে, কাটালি টেক্সটাইল রয়েছে, পেনিনসুলা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বি স্যাচারি রয়েছে, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং অ্যাপোলো ইস্পাতকে দেখা যাচ্ছে 6 টাকা 10 পয়সা লেনদেন হয়ে দশম অবস্থান করছে টপ গেইনার্সের তালিকায়। এবং টপ লুজার্সের তালিকায় প্রথমেই সালভো কেমিক্যালকে দেখা যাচ্ছে 10.64% দর হারিয়েছে এবং লেনদেন হচ্ছে 12 টাকা 60 পয়সায়। দ্বিতীয় অবস্থানে থাকা বিআইএফসি 4 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। ঢাকা ইন্স্যুরেন্স 50 টাকা 40 পয়সায় লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে অবস্থান করছে টপ লুজার্সের তালিকায়। ইস্টল্যান্ড রয়েছে চতুর্থ অবস্থানে 38 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে এবং 9.98% দর হারিয়েছে।
এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। পলেও মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়াটার স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। এখন দেখে নিচ্ছি আমরা দেখব 2020 অর্থ বছরের জুনের ডিভিডেন্ডের এবং ইপিএস এর ঘোষণাগুলো। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। 30 জুন 2020 সমাপ্ত বছরের জন্য ভিএফএস থ্রেড ডাইং 3% ক্যাশ ও 3% স্টক, সালভো কেমিক্যাল 1% ক্যাশ, ইয়াকিন পলিমার 1% ক্যাশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ 5% ক্যাশ, বিডি কমারলাইন 5% ক্যাশ ও 5% স্টক, বেক্সিমকো ফার্মা 15% ক্যাশ 10% স্টক, বেক্সিমকো লিমিটেড 5% ক্যাশ, শাইনপুকুর সিরামিক 2% ক্যাশ ডিভিডেন্ড, বেক্সিমকো সিনথেটিক্স নো ডিভিডেন্ড, ওয়াটার কেমিক্যালস 35% ক্যাশ ডিভিডেন্ড, ন্যাশনাল ফিড মিল 2% ক্যাশ ও 8% স্টক ডিভিডেন্ড, গোল্ডেন হারভেস্ট নো ডিভিডেন্ড, জেনেক্স ইনফোসিস 10% ক্যাশ ও 10% স্টক ডিভিডেন্ড, ইফাদ অটোস 9% ক্যাশ ও 2% স্টক ডিভিডেন্ড, শাহজিবাজার পাওয়ার 28% ক্যাশ ও 2% স্টক ডিভিডেন্ড, দেশ গার্মেন্টস 3% স্টক, এসকে ট্রিমস 15% ক্যাশ, ডোরিন পাওয়ার 10% ক্যাশ ও 10% স্টক, হামিদ ফেব্রিক্স 10% ক্যাশ ডিভিডেন্ড, প্যাসিফিক ডেনিমস 10% স্টক, এসিএ ফর্মুলেশন 20% ক্যাশ ডিভিডেন্ড, অ্যাডভেন্ট ফার্মা 10% স্টক, অ্যাপেক্স স্পিনিং 15% ক্যাশ, অ্যাপেক্স ফুড 15% ক্যাশ, রিনশাইন টেক্সটাইল 1% ক্যাশ ও 1% স্টক, খুলনা পাওয়ার 34% ক্যাশ ডিভিডেন্ড, আজিজ পাইপস 1% ক্যাশ ডিভিডেন্ড, স্ট্যান্ডার্ড সিরামিক 1% ক্যাশ, এমএল ডাইং 5% ক্যাশ ও 5% স্টক ডিভিডেন্ড, ফার কেমিক্যাল 1% ক্যাশ ডিভিডেন্ড, শাসা ডেমস 5% ক্যাশ ও 5% স্টক, রংপুর ফাউন্ড্রি 23% ক্যাশ ডিভিডেন্ড, আরামিন সিমেন্ট নো ডিভিডেন্ড, অলিম্পিক অ্যাক্সেসরিজ নো ডিভিডেন্ড, বিডি অটোকার্স 3% ক্যাশ, তোশরিফা ইন্ডাস্ট্রিজ নো ডিভিডেন্ড, কুইন সাউথ টেক্সটাইল 8% ক্যাশ ও 8% স্টক ডিভিডেন্ড, খান ব্রাদার্স পিভি ওভেন ব্যাগ 2% ক্যাশ ডিভিডেন্ড, নুরানি ডাইং 10% ক্যাশ ডিভিডেন্ড, আইসিবি 5% ক্যাশ ও 5% স্টক ডিভিডেন্ড, ইন্টাকো রিফিলিং 5% ক্যাশ 5% স্টক ডিভিডেন্ড, ইউনাইটেড পাওয়ার 145% ক্যাশ ও 10% স্টক ডিভিডেন্ড, মুন্নু সিরামিক 5% ক্যাশ ও 5% স্টক ডিভিডেন্ড, আরামিট লিমিটেড 50% ক্যাশ ডিভিডেন্ড এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ 30 জুন 2020 সমাপ্ত বছরের জন্য 15% ক্যাশ ও 5% স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরব একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দেশের ব্যবসা বাণিজ্য ও কৃষিভিত্তিক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। জনাব ইলিয়াস মৃধা, আপনাকে স্বাগত 21 বিজনেসে। আপনাকে ধন্যবাদ। 21 বিজনেসের সকল দর্শক শ্রোতাকে প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। করোনার প্রাদুর্ভাবে আমরা জানি যে বেশিরভাগ সেক্টরই একটা নেগেটিভ ট্রেন্ড এবং বেশিরভাগ সেক্টর বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করছে। তো সেক্ষেত্রে কিভাবে দেখছেন সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, সেই সাথে একটু জানতে চাইবো যে আপনাদের আসলে প্রোডাকশনের কি অবস্থা, আপনাদের এক্সপোর্টের কি অবস্থা, সার্বিক বিষয় নিয়ে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য এবং আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি যদি ওভারঅল বলি, পোস্ট কোভিড বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপরেও আমরা হয়তো আমাদের দেশের কোভিডটাকে আমি বলবো যে আমাদের সরকার অত্যন্ত সুন্দরভাবে এটাকে কিন্তু ম্যানেজ করতে পেরেছে। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশের দিকে তাকাই তাহলে কিন্তু দেখবো যে তারা কিন্তু আমাদের থেকে আরেকটু শোচনীয় অবস্থায় আছে। তার তুলনায় আমাদের ওভারঅল কোভিড ম্যানেজমেন্টটা কিন্তু খারাপ হয়নি এবং এটা অনেকটা এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এক্ষেত্রে আমি যেটা বলবো যে ওভারঅল বিজনেসের ক্ষেত্রে আমাদের ইকোনমিটা কিন্তু নতুন শেপ নিচ্ছে। ওভারঅল যেটা আমরা পত্রপত্রিকা জেনেছি যে আমাদের টেক্সটাইল অর্ডার বেড়েছে, মোস্ট অফ দ্য গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু আবার রিওপেন হয়েছে, মোস্ট অফ দ্য, কিছু হয়তো হয়নি। এতে করে কিন্তু আমাদের ইকোনমির মধ্যে কিন্তু একটা চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আমি যদি বলি ডোমেস্টিক কনজাম্পশনের ক্ষেত্রে, ডোমেস্টিক কনজাম্পশন আগে থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, তারপরও পুরোপুরি স্বাভাবিক হয়নি, কারণ একটা অংশ কিন্তু এখনো একটু ইনঅ্যাক্টিভ, যেহেতু আমাদের স্কুল খোলেনি। আমরা যে প্রাণ গ্রুপ, আমরা যদি আমাদের অনেক প্রোডাক্টই তৈরি করে থেকে যেটা বাচ্চাদের অত্যন্ত পছন্দনীয়, ফলে কিন্তু ধরেন এই জাতীয় প্রোডাক্টের কনজাম্পশনের ক্ষেত্রে যেহেতু বাচ্চারা এখনো ঘর থেকে বের হচ্ছে না, তার জন্য এই প্রোডাক্টটা একটু কম। বাট স্টেপল প্রোডাক্ট যেটা বাসায় থেকে কনজিউম করা যায়, রেডি টু কুক প্রোডাক্ট, স্পাইসেস, নুডলস, বিস্কিট, এই জাতীয় প্রোডাক্টের মাশাআল্লাহ আমাদের ওভারঅল গ্রোথ ভালো, সেলস ভালো এবং আমরা এক্সপোর্টও আমাদের গ্রোথ ভালো। আমরা আরো ভালোভাবে এক্সপোর্ট করার জন্য আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। পার্শ্ববর্তী দেশ, আমরা পূজার কারণে আমাদের এক্সপোর্ট বর্ডার বন্ধ ছিল 5 দিন আগে, আমরা স্মুথলি এক্সপোর্ট করতে পারিনি। অন্যান্য বছরে আমরা পুজোতে যে লেভেলের সেল পাই
এই বছর আমাদের ওভারঅল এক্সপোর্টটা গত অন্যান্য বছর থেকে একটু কম হয়েছে। তো আমি মনে করি হয়তো প্যান্ডামিক হিসাবে একটু কম আমাদের তো মেনে নিতে হচ্ছে, বাট আমরা পুরোপুরি প্রস্তুতি হচ্ছি যে আমরা আগামী দিনগুলোতে যেন ভালো করতে পারি। জি, আপনি যে প্রশ্ন করতেছিলেন আমাকে। সেটাই। আমি একটু জানতে চাই যে কোভিডের অবস্থায় কনজিউমারদের আসলে বিহেভিয়ারে আসলে কেমন চেঞ্জ দেখছেন আপনারা? কনজিউমারের বিহেভিয়ারের ক্ষেত্রে যেটা বলবো যে যারা বেসিক্যালি লো ইনকাম গ্রুপ তারা কিন্তু নন এসেনশিয়াল প্রোডাক্টের বাইংটা একটু কমিয়ে দিয়েছেন। এবং যেহেতু অনেকেরই কিন্তু অনেক জায়গায় স্যালারি ডিভাইস হয়েছে, কারো ইনকাম কমেছে, কারো কাজ কমেছে, কেউ হয়তো ভয়েও কাজে বেরোচ্ছেন না রেগুলার, তার জন্য কিন্তু তাদের ইনকাম লেভেল যখন কমে গেছে তখন তারা কিন্তু স্পেন্ডিং পাওয়ারটাকেও নিজের মধ্যেই সংযমিত হয়ে ওই নিজের লাইফস্টাইলটাকে ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছে। এর পাশাপাশি কিন্তু পার্টিকুলারলি আমি যদি বড় বড় শহরগুলোর কথা বলি, অনেকে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ ছিলেন তারা কিন্তু পরিবার পরিজনকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন। এর ফলে কিন্তু শহরের যে কনজাম্পশন এটা কমে গিয়েছে, গ্রামীণ কনজাম্পশনটা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। কারণ ওভারঅল আপনি যদি গ্রামে যান, গ্রামে কিন্তু করোনার তেমন একটা এফেক্ট বোঝা যাচ্ছে না। তার জন্য গ্রামের লোকজন মোটামুটি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসছে। যারা শহরে বসবাস করে এখানে এখনো কিন্তু কিছুটা প্যান্ডামিকের প্রাদুর্ভাব রয়েছে, অথবা ইকোনমিতেও কিন্তু এটা বোঝা যাচ্ছে। এখনো ঢাকা শহরে অনেক ভারী ঘর যেগুলো আগে যারা ভাড়া দিয়ে ইনকাম করতেন ওই জায়গা খালি আছে। এখন অনেক অফিস স্পেস যেগুলো খালি আছে। এখন অনেক বিদেশি অফিস যেগুলো পুরোপুরি ফাংশনাল হয়নি, অথবা তাদের সাথে যারা অ্যাটাচ ছিল তাদেরও কিন্তু অ্যাক্টিভিটিটা নর্মাল হয়নি। এখনো ঢাকা শহরে অনেক হাউস টিউটর তারা কিন্তু ফিজিক্যালি হাউস টিউটর হচ্ছে না, অনলাইনে কিছু কিছু যারা ভালো ভালো স্কুলে অথবা অন্য জায়গায় করে তারা হচ্ছে। বাট যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ওই জাতীয় অ্যাক্টিভিটিগুলো কিন্তু এখনো অনেকটা ইনঅ্যাক্টিভ রয়েছে। আমি মনে করি সরকার যে উদ্যোগ নিচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হবে, সিচুয়েশনটা নর্মাল, আমাদের সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্কুলগুলো কবে খুলে দেবে। তো আমি মনে করি স্কুলগুলো যদি স্বাভাবিকভাবে খুলে যায় তাহলে অ্যাক্টিভিটিটা আরো নর্মাল হবে। আচ্ছা আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে সার্বিকভাবে প্রসেস ফুড সেক্টরের আসলে এই মুহূর্তে অবস্থা কি, বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আসলে ফেস করছেন আপনারা? এক্সপোর্টের ক্ষেত্রে আমি যেটা বলবো যে পুরো পৃথিবীতেই কিন্তু ধরেন সেকেন্ড ওয়েভ যেটা বলে, এটার জন্য ইউরোপ আমেরিকাতে যারা আমাদের বায়ার ছিল তারা কিন্তু একটু কনসার্ন যে তারা স্টকটা নেওয়ার পরে আবার স্টকটা আটকে যাবে কিনা, এই ধরনের একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। বাট আমি যদি বলি এশিয়া মিডল ইস্টে এটার কোনো প্রভাব নেই। এটা আস্তে আস্তে আমাদের লাইফস্টাইল নর্মাল হয়ে যাচ্ছে, উই কল ইট নিউ নর্মাল, এবং এটাকে মানুষ মেনে নিয়েছে যে এভাবেই চলবে জীবন, এবং এতে করে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসছে। মিডল ইস্টে যদি পার্টিকুলারলি সৌদি মার্কেটে যদি আমাদের ওমরা হাউসটা খুলে যায় তাহলে আমাদের কনজাম্পশনটা বেড়ে যাবে এবং আমাদের লোকজন আরো বেশি যাতায়াত করবো। আমাদের লোকজন বলতে সারা পৃথিবীর লোকজন যাতায়াত করবে, এতে করে কিন্তু সৌদি মার্কেটে আমাদের সেলটা আরো বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হবে আর কি, যা সৌদি আরবের সাথে ব্যবসার সাথে যারা সম্পৃক্ত। আর ওভারঅল সামনে ক্রিসমাসে একটা ভালো সেল হয়, বাট আমরা এখনো জানি না, যেহেতু আমরা ঈদে তেমন ভালো সেল করতে পারিনি, পুজোতে ভালো সেল হয়নি, ক্রিসমাস নিয়ে কি সেল হবে ওটা নিয়েও আমাদের হিসাব করতে হচ্ছে যেন ইনভেন্টরিটা বিল্ড আপ না হয়ে যায়। ওভারঅল যদি বলি যে এক্সপোর্টের ক্ষেত্রে অন্য বছর থেকে ভালো করবো আমরা, বাট কিছু প্রোডাক্ট প্রোফাইল এখানে চেঞ্জ হয়ে গেছে। লিকুইড বেভারেজ এটা ডিমান্ড একটু কমে গেছে, বাট অন্যান্য প্রোডাক্ট পার্টিকুলারলি স্পাইস, নুডলস, বিস্কিট, কনফেকশনারি এই জাতীয় প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে, গ্লোবালি ডিমান্ড বাড়ছে, এবং আমি মনে করি ওই জায়গায় আমরা এজ এ প্রাণ আমাদের একটা ভালো অবস্থান নেওয়ার সুযোগ আছে। এবং এটা আমরা ক্যাপচার করার জন্য আমরা আমাদের আমরা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এ মনোনিবেশ করেছি। আশা করি আমরা আমাদের ওভারঅল এক্সপোর্ট গ্রোথটাকে ভালো করতে পারবো আরো বেশি। আর সরকার ওই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করছে। গতকালকে একটা সার্কুলার দিয়ে যার ইডিএফ ফান্ড ছিল ওখানে 2% ইন্টারেস্ট ছিল, ওটাকে 1.75 করে দিচ্ছে। আমি মনে করি সরকার বিভিন্নভাবে এক্সপোর্টকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেটাই, আমরা দেখছি যে প্রসেস ফুডের বিভিন্ন র ম্যাটেরিয়ালস, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলোর দাম কিন্তু অনেক বাড়তি। তো সেই ক্ষেত্রে আসলে এটার প্রভাব কেমন পড়ছে আসলে আপনাদের সেক্টরে? আমি যদি বলি যে হ্যাঁ এটার প্রভাব আছে, এই ক্ষেত্রে যেটা বলবো যে সরকারের যে বাজার ব্যবস্থাপনা বা সামগ্রিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ভাবা উচিত। কোল্ড স্টোরেজে আমি মনে করি আলু আছে, আলুর দামে তো বাড়া ঠিক হয়নি, বাট অন দ্য আদার হ্যান্ড যেহেতু বন্যার কারণে অন্যান্য সবজি মার খেয়েছে, অন্য সবজির উপর যেহেতু প্রোডাকশনটা ফল করে গেছে, তার জন্য আলু ডিমান্ডটা এক্সেপশনালি বেড়ে যাওয়াতে দামটা বেড়ে গেছে।
তারপরে আমি মনে করি যে আহ, শীতকালীন সবজি অলরেডি বাজারে আসা শুরু হয়ে গেছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আরো শুরু হয়ে যাবে, তখন আলুর প্রাইসটা আরো পড়ে যাবে, এটা সাময়িকভাবে। এবং আমরা আতঙ্কিত হয়ে যদি বেশি স্টক না করি, বেশি যদি না কিনি, আমরা যতটুকু নিত্য দিনে প্রয়োজন ওই লেভেলে যদি কনজিউম করি, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমি মনে করি। আর আমাদের দেশের উৎপাদন আরো বাড়াতে হবে, আমাদেরকে আরো স্বয়ংসম্পূর্ণ হতে হবে। পেঁয়াজের জন্য যেটা আমাদের ভারত নির্ভরতা, আমাদের সরকার, আমাদের কৃষি মন্ত্রণালয় সুন্দর উদ্যোগ নিয়েছেন, আমরা কিভাবে স্বাবলম্বী হতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে, আমরা যেন প্রত্যেকটা ইঞ্চি জমি কাজে লাগাই। আমরা যদি সবাই মিলে, সকল সংস্থা সরকারি বেসরকারি যদি এদিকে মনোযোগ দেয়, তাহলে কিন্তু আমাদের এই যে ফুড স্টাফ নিয়ে যে আমাদের ধরনের সাময়িকভাবে বাণিজ্য অথবা ধরনের দাম বেড়ে যাওয়া অথবা মানুষের মধ্যে যে সংখ্যা তৈরি হওয়া, এগুলো কিছুই হবে না। আমরা ফরেন কারেন্সিও সেভ করতে পারবো, আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। এক্ষেত্রে আমাদের রপ্তানিও কিন্তু স্টেবল থাকবে। একদমই শেষ পর্যায়ে একটু ছোট করে জানতে চাই যে 2000 সাল থেকে আপনার প্রাণ ডেয়ারি যাত্রা শুরু হয়েছে, তো কি অবস্থা সেই সেক্টরে, ছোট করে একটু জানতে চাই। ডেয়ারি সেক্টর ইজ এ প্রমিজিং সেক্টর। আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী স্বপ্ন দেখেছিলেন যে ডেয়ারিতে আমরা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করব। আমরা আশা করি প্রাণ কাজ করে যাচ্ছে, সরকারও এই ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। 2025 সাল নাগাদ আমরা যদি সবাই মিলে কাজ করতে পারি, তাহলে ডেয়ারি সেক্টরকে আমরা উন্নয়নের একটা শিখরে নিয়ে যেতে পারবো। এতে করে আমাদের দেশে যে পুষ্টি চাহিদা এবং দুধের যে আমদানি নির্ভরশীলতা, সেটাকে আমরা অর্ধেকের নিচে নামাতে সক্ষম হবো এবং আমরা পুষ্টিগুণে সমৃদ্ধ হব। আমি মনে করি সবাইকে অনুরোধ থাকবে, আপনারা দেশীয় দুধ বেশি করে কনজিউম করবেন, দুগ্ধ জাতীয় প্রোডাক্ট কনজিউম করবেন, দেশীয় ডেয়ারি ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করবেন। এর ফলে কিন্তু গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ কর্মসংস্থানের সৃষ্টি হবে। ওভারঅল সামগ্রিকভাবে আমাদের দেশের অর্থনীতি অনেক ধাপ এগিয়ে যাবে। প্রাণ ডেয়ারির ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী, বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এবং এগ্রিকালচারের হাত ধরেই সামনে এগিয়ে যাবে, এটি আমরা বিশ্বাস করি প্রাণ গ্রুপের তরফ থেকে। অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা করি। ইটিভির সকল দর্শকদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা, ধন্যবাদ শুভেচ্ছা আপনাকে। সবাইকে। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও কৃষিভিত্তিক শিল্প খাত নিয়ে আলোচনা করছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 2টা 30 মিনিটে আবার ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।